বুয়ার রুম থেকে কেমন জানি ব্যথা পাচ্ছি তো সাহেব এই ধরনের শব্দ আসতেছে। শব্দটা কেমন যেন বেড়েই চলেছে। এদিকে আমার স্বামী আরিয়ান রুমেও নাই। কিছুক্ষণ না বলেই সে বের হয়ে চলে গেছে। শুধু এইটুকু শুনেছি, ভুয়াকে বলল দরজাটা আটকিয়ে দাও। এরপর কিছুক্ষণ পরেই ভুয়ার রুম থেকে এই ধরনের বাজে শব্দ আসতেছে। মনে হচ্ছে ভুয়ার রুমে কেউ আছে। ঠিক তখন রাত 10টা বাজে। আমার স্বামী আরিয়ানের সাথে প্রায় ঝগড়া হয়। আজকে রাতেও অনেক ঝগড়া হয়েছে। এই জন্য সে রুম থেকে বেরিয়ে চলে গেছে। কোথায় গেছে কিন্তু সে বলে যায়নি। আমার কিছুটা সন্দেহ হতে লাগলো, আমার স্বামী আবার ভুয়ার রুমে যায় নাই তো। আবার মনে মনে ভাবলাম, সামান্য ভুয়ার রুমে কেন যাবে সে। তার দিকে কান না দিয়ে আমি সোজা আমার রুমে আবার চলে আসলাম। রুমে এসে আমার স্বামী আরিয়ানকে কল দিই, কিন্তু সে কল ধরে না। যতবার কল দিই ততবারই কলটা কেটে দেয়। সত্যি এখন খুব চিন্তা হচ্ছে, এত রাতে কোথায় যেতে পারে আমার স্বামী আরিয়ান। এই নিয়ে অনেকক্ষণ ভাবতে লাগলাম। আমাদের বিয়ে হয়েছে আজ 10 বছর। বাবা মার পছন্দের ছেলে ছিল আমার স্বামী আরিয়ান। আমার নাম ফারজানা। বাবা মায়ের অনেক আদরের ছোট মেয়ে ছিলাম। আমাদের বিয়ের 5 বছর খুব ভালোভাবেই কেটেছিল। আমাদের একটা ফুটফুটে কন্যা সন্তানও আছে। কন্যা সন্তানের নাম আয়াত। দেখতে ঠিক ওর বাবারই মতন হয়েছে, আর বাবাকে ছাড়া কিছুই বোঝে না। কিন্তু আমার স্বামী আরিয়ান ইদানিং খুব চেঞ্জ হয়ে গেছে, কিন্তু কেন সেটা আমি বুঝতে পারছি না। এটুকুতে একটু হলেও আমার সাথে অনেক ঝগড়া করে, আর শুধু বলে তুই তোর বাপের বাড়িতে চলে যা, তোকে আমার আর সহ্য হচ্ছে না। আমার মেয়ে আয়াত আমাদের এই ঝগড়া দেখে শুধু কান্না করে। আমি ওর সামনে আমার স্বামী আরিয়ানকে বলে দেখি, মেয়েটা কিন্তু বড় হয়ে গেছে, এর সামনে কিছু বলো না আমাকে। তোমার দুটো পায়ে ধরি, তোমার যা মন চায় তুমি আমার একা যখন পাবে তখন বইলো, এতে তোমার কোনো বাধা দেব না। অন্তত এক মাসুম বাচ্চার সামনে কিছু বলো না আমাকে। তবুও কোনো কথা শুনলো না। তার যত রাগ মেয়ের সামনেই বলে যাচ্ছে, আর বিশ্রী ভাষায় গালি দিচ্ছে আমাকে। তবু আমার মেয়েকে কিছু বুঝতে দিই নাই। ওর সামনে সব সময় আমি হাসি খুশি থাকি, কারণ আমাদের আয়াতের বয়স মাত্র 6 বছর চলে। ইদানিং আমার মেয়েকেও তার সহ্য হয় না। যদি ওর বাবাকে বলে বাবা বাজার থেকে এটা নিয়ে এসো আমার জন্য, উল্টো রাগ দেখায় মেয়ের প্রতিও। একটা সময় এই মেয়ের প্রতি অজ্ঞান ছিল আমার স্বামী আরিয়ান। কিভাবে একটা মানুষ এতটা চেঞ্জ হতে পারে সেটা ভাবতেই পারছি না। যে মানুষটার আমার প্রতি এতটা ভালোবাসা ছিল, টেক কেয়ার ছিল, অথচ তার ভেতরে এখন কিছুই নাই। এখন আমি শুধু তার কাছে শুধুমাত্র ডাস্টবিন। একটা ডাস্টবিনের যতটা মূল্য আছে তার থেকেও আমার কোনো মূল্য নাই এই বাড়িতে। অনেকটা খারাপ ব্যবহার করে, তবু আমি কিচ্ছু বলি না। আর একটা কারণ আছে, আমার বাবা মা এতটা ধনী ছিল না, যেটা বলে মধ্যবিত্ত ফ্যামিলি। অনেক আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে পাশের গ্রামে একটা ছেলের সাথে বিয়ে দেয়। সেই ছেলেটা কেউ না, আমারই স্বামী আরিয়ান। এরপর আমাদের বিয়েটা যখন হয়ে যায়, কিছুদিনের মধ্যে আমরা ঢাকাতে চলে যাই, কারণ আমার স্বামী আরিয়ানের চাকরি ঢাকায় হয়, আর সেখানে থাকতে হবে। বাসায় সব কাজ আমি করতাম একটা সময়। আমার স্বামী বলল, তোমার এত কাজ করতে হবে না, এত কাজ করলে তুমি অনেক অসুস্থ হয়ে যাবে। আমি তখন বললাম, দেখো বাসার কাজ তো আমিই করব। ওই সময় আমাকে অনেক অনেক ভালোবাসতো আমার স্বামী আরিয়ান। এত দ্রুত একটা মানুষ কিভাবে চেঞ্জ হয় হয়তো আমার জানা ছিল না। যে মানুষটা আমাকে ছাড়া আর কিছুই বুঝতো না,
সে মানুষটা এখন আমাকে দেখলে সহ্য করতে পারে না। যখন আমরা গ্রামে ছিলাম একদম নিঃস্বার্থভাবে ভালোবাসতো আয়াতের আব্বু। আর সেই মানুষটা কতটা বদলে গেছে ভাবলেই অনেক কষ্ট হয়। যখন একটা মানুষ সব কিছু পেয়ে আবার হারিয়ে যায়, আমার জানা মতে এর থেকে আর বড় কোনো কষ্ট নাই। ওই মানুষটার জীবনে শুনেছি ইদানিং নাকি অফিসেও যায় না আরিয়ান। ঠিকভাবে কোথায় কি করে বেড়ায় সেটা যদি জানতে চাই আমার বলে, তোর বাবার টাকা দিয়ে আমি চলি নাকি? এত কৈফিয়ত তোরে দিতে পারবো না। তোর যদি ভালো না লাগে তোর বাবার বাড়িতে চলে যেতে পারিস। যদি কিছু বলি আমার সাথে ভীষণ খারাপ ব্যবহার করে। আর মেয়েটা সব সময় আমার কাছে থাকে, কারণ আয়াত এখনও অনেক ছোট, কিন্তু কিছুটা বোঝে। আর বলে আম্মু আব্বু এখন পচা, আমাকে আদর করে না আগের মতো, কিছু কিনে দেয় না। আমার কোনো কিছু চাই না আম্মু, কিন্তু তোমাকে অনেক বকা দেয়। আব্বু যখন তোমাকে বকা দেয় তখন আমার খুব খারাপ লাগে। আম্মু আম্মু এমন কেন করে? কেন বলতে পারো? সব সময় তোমার সাথে খারাপ ব্যবহার করে। তখন আমার মেয়ে আয়াতকে বলি, আম্মু তুমি এখন ছোট, এগুলা বুঝবা না, আর এগুলো তোমার শুনতেও হবে না। যখন এগুলো প্রশ্ন করে তখন আমার আর কিছু বলার ভাষা হারিয়ে যায়। চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। এতটুকু মেয়ে কিভাবে আমার কষ্টটা বোঝে? প্রতিদিনের মতো আজকেও আমাদের ঝগড়া হয়েছিল। এর আগেও অনেক অনেক কথা শুনেছিলাম ভুয়ার বিষয় নিয়ে। আমি ওইগুলো কান দিতাম না। মনে মনে ভাবতাম কখনো এই কাজটা আরিয়ান করতেই পারবে না। এরপর যখন ভুয়ার রুমের সামনে থেকে চলে আসলাম, কিন্তু রুমে এসে ভাবলাম কাজটা আমি ঠিক করি নাই। ভুয়ার রুমে ঢোকার দরকার ছিল। এমন বিশ্রী আওয়াজ কিভাবে আসতে পারে ভুয়ার রুম থেকে? যেহেতু ভুয়া একাই থাকে, আমি আবার পুনরায় ভুয়ার রুমের সামনে গেলাম। আবার একই সাউন্ড শুনতে পেলাম, সাহেব ব্যথা পায় তো আসতে করেন। আরেকটা কথা বলে রাখি, এই মেয়েটা ভুয়াটা আমাদের বাসায় নতুন এসেছে। বয়স 20 বছর হবে, কিন্তু দেখতে অনেক সুন্দর। দেখে মনে হবে না সে বাড়িতে কাজ করে। তার চলাচলন, ঘোরাফেরা, কাপড় চোপড় পরার ভাব দেখলে মনে হবে না যে সে এই বাড়িতে কাজ করে। আর এগুলো কে কিনে দেয় এত দামি দামি পোশাক? আমি যদিও কখনো ভুয়াকে জিজ্ঞাসা করিনি তুমি এই পোশাক কোথায় পাও। ভুয়া আমাকে বলে আমি কিনে নিয়ে আসি। কেন ম্যাডাম, কোনো সমস্যা হয়েছে? ফারজানা বলে না, এমনিতেই জিজ্ঞেস করলাম। ভুয়ার নাম ছিল তাসলিমা। আমি তাসলিমাকে বললাম তোমার তো বেতন দেই তোমার স্যার 5,000 টাকা, আর যে পোশাক পরে আছো এর দাম তো অনেক। খুব জানতে ইচ্ছে করে এত দামি দামি পোশাক কোথায় তুমি পাও। তাসলিমা আমার কথায় কোনো জবাব দেয় না, শুধু বলে আমার বন্ধু আছে যে আমাকে গিফট করে। সে অনেক বড় বাড়ির কাজ করে তো। আচ্ছা যাই হোক, তার সাথে আমি আর কথা বাড়ালাম না। এইভাবে দিন দিন ভুয়া আরও নিত্য নতুন পোশাক পরতে থাকলো। তবু আর কিছু জিজ্ঞেস করিনি। আর হ্যাঁ, আমার স্বামী এখন রাত করে বাসায় ফিরতো। ওই সময় আমি বেশিরভাগ ঘুমাইয়া যেতাম, আর তাসলিমা জেগে থাকতো। আমি তাসলিমাকে বলে দিতাম তোমার স্যার আসলে খাবার দিও। ভাবে আস্তে আস্তে আমার মনে হয় তাদের ভেতরে একটা সম্পর্ক গড়ে ওঠে। সেটা কখনো আমি বুঝতে পারি নাই। এবার চলে আসেন তাসলিমার ঘরের সামনে। এই সাউন্ডটা হয় কেন? এরপর তাসলিমাকে আমি ডাক দিলাম। তাসলিমা আমার কথা সাড়া পেয়ে উত্তর দিল, জি ম্যাডাম, আপনি আমাকে দেখেছেন? হ্যাঁ। তাসলিমা তুমি একটু বাইরে আসবে? জি ম্যাডাম। আপনি কেন অপেক্ষা করেন? আমি আসতেছি।
তখনই হয়তোবা ফিস ফিস করে কাকে যেন কি বলতেছে। থাক, ওইদিকে আমি আর কান দিলাম না। তাসলিমা কিছুক্ষণের মধ্যে রুম থেকে বের হলো। তখন তাসলিমাকে বললাম, আচ্ছা তোমার রুমে কিসের এত শব্দ? ছিল একটু বাজে শব্দ। আসলে দুঃখিত ম্যাডাম, আপনি শুনতে পেয়েছেন? আমি বুঝতে পারি নাই। আসলে একা থাকি তো ভালো লাগে না, মাঝে মধ্যে অনেক নিজের ভেতরে একাকিত্ব ফিল করি। একটু বাজে ভিডিও দেখছিলাম। ফারজানা তখন জিজ্ঞাসা করলো, সত্যি কি তুমি ভিডিও দেখছিলে নাকি অন্য কিছু করছিলে? তোবা তোবা ম্যাডাম, আমি কিছু করছিলাম না, আমি শুধু ভিডিওই দেখছিলাম। আচ্ছা যাই হোক, সাহস করে রুমের ভেতরে আর গেলাম না। ওখান থেকে আবার চলে এলাম। সত্যিই আজকে আমার মাথাটা এত পরিমাণের ব্যথা করতেছে, আমি আর কোনো কিছু ভাবতে পারছিলাম না। এদিকে আয়াতের আব্বু রুমে আসছে না। যেই তাসলিমার রুম থেকে চলে আসলাম, কিছুক্ষণের মধ্যেই আয়াতের অপর রুমে চলে আসলো। তখন আয়াতের আব্বুকে তো বললাম, তুমি কোথায় ছিলে এতক্ষণ? ও মা, আমি প্রশ্ন করার মধ্যে দেখলাম সে আজকে উত্তেজিত হলো না। বলল, কোথাও ছিলাম না, আমি একটু বাইরে ছিলাম। ফারজানা তখন বলল, সত্যি বলছো তো? আচ্ছা বাবা, আমি মিথ্যা বলবো কেন? আজকে সত্যিই আরিয়ানকে অন্যরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, তোমাকে মিথ্যা কথা বলবো কেন? কিন্তু কিছুতেই আমি বিশ্বাস করতে পারছি না। তার চোখ দেখে তো মুখ দেখে বুঝতেও পারছি না সে সত্যি কথাটা বলতেছে আমাকে। তো আর এতটা ভালো ব্যবহার করতেছে, মনে হচ্ছে ঠিক যেন আমার সেই আগের আরিয়ান। কিছুক্ষণের মধ্যেই আমাকে সে আবার বলল, কি রান্না করেছো আজকে? আমি তখন বললাম, কেন ভুলে গেছো? আমি তো রান্না করি না। আরে না, আমি তো ভুলি নাই, তবুও মন চাইলো শুনতে। তারপরেও রাতের মেনুটা কি আজকে? ফারজানা তখন আরিয়ানকে বলল, আজকে শিং মাছের ঝোল আর ডাল করেছে। ভুয়া? ও আচ্ছা। তাসলিমা, ভুয়া কোথায়? দেখছি না তো। তখনই ফারজানা বলল, ওর কি খুব প্রয়োজন? আরে না, তুমি বেশি বোঝো। আমি কিছু বললেই তো তুমি মনে করো বেশি বুঝি। আশ্চর্য না তো, এমনিতেই ওকে দেখছি না তো, এই কারণে বললাম। ফারজানা মনে মনে বলল, শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। তুমি যে কোথায় ছিলে সেটা আমি স্পষ্টই বুঝতে পেরেছি, কিন্তু তোমাকে ধরতে পারি নাই। তখন আরিয়ান বলল, কেন তুমি চুপ হয়ে থাকলা? বুঝতে পারছি না ফারজানা। আরিয়ান তখন বলল, আমাদের মেয়ে আয়াত কোথায়? আয়াত কি ঘুমাইয়া গিয়েছে? ফারজানা তখন বলল, হ্যাঁ, সে ঘুমিয়ে গিয়েছে। এতক্ষণ বাবা বাবা বলে ডাকছিল। আমি খুবই দুঃখিত, আমার মেয়ে আয়াতকে সময় দিতে পারি না, এতটা কাজে ব্যস্ত থাকি। ফারজানা তখন আরিয়ানের মুখের উপর একটি কিছু কথা বলতে শুরু করলো। তোমার যে কী কাজ থাকে সেটা আমি ভালো করেই জানি, অন্তত এটার অজুহাত আর দিও না। তুমি এর আগে বহুত ব্যস্ত থাকা, তারপরেও আমার মেয়ে এবং আমাকে অনেক সময় দিতে। আরিয়ান কোনো কথা বলল না, চুপ হয়ে থাকলো। আরিয়ান বলল, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে কি খেতে দিবা? ফারজানা বলল, সব কিছু ডাইনিং টেবিলে রাখা হয়েছে, তুমি খেয়ে নাও। আরিয়ান তখন বলল, তুমি খাবে না? ফারজানা বলল, না, আমার ক্ষুধা নেই, তুমি খেয়ে নাও। এই বলে আরিয়ান খেয়ে রুমে গেল আর মোবাইলে যেন কার সাথে চ্যাট করা শুরু করলো। ফারজানা খুবই সন্দেহ করতে লাগলো। এইমাত্র রুমে আসলো, তারপরেও মোবাইল নিয়ে পড়ে আছে। ফারজানা আর কোনো কিছু বলল না আরিয়ানকে, কারণ এই মুহূর্তে যদি কিছু বলে অনেক বড় একটা সিক্রেট হয়ে যেতে পারে। তাই সে নিজের মতন করে ঘুমিয়ে পড়ল। কিন্তু ঘুমানোর আগে আরিয়ানকে একটা কথা বলল, তুমি না
অনেক ব্যস্ত, তোমার না সকালে অফিস আছে, তাহলে তুমি এত রাতে আবার মোবাইল নিয়ে পড়ে আছো কেন? আরিয়ান তখন বলল, আমি ঘুমিয়ে যাচ্ছি, তুমি ঘুমিয়ে যাও। এই বলে ঘুমিয়ে পড়ল। দুজনের কিন্তু ঘুম থেকে সকালে উঠেই আরিয়ানকে দেখতে পেল না ফারজানা। ফারজানা ওয়াশরুমে সব জায়গায় খুঁজলো, কিন্তু পেল না। ফারজানার মনে প্রচণ্ড সন্দেহ জাগতে লাগলো। সে মনে মনে ভাবলো, রাতে দেরি করে আসলো, আবার আমাদের সকলের কোথায় যাবে? ফারজানা সাথে সাথে বুয়ার রুমের দিকে ছুটে চলল, কিন্তু ভুয়ার রুমের সামনে যে কোনো শব্দ পেল না। এদিকে ভুয়া সকালে নাস্তা বানিয়ে রেখে দিয়েছে। ভুয়া ডাক দিল, কিন্তু কোনো সাড়া শব্দ পেল না। তার রুম থেকে মনে হচ্ছে ভুয়া তার রুমে নাই। ফারজানা মনে মনে ভাবতে লাগলো, আমার সাথে কি হতে চলেছে কিছুই বুঝতে পারছে না। এদিকে আরিয়ানও বাসায় নাই, আবার ভুয়াও রুমে নাই। এসব ভাবতে ভাবতে হঠাৎ করে মাথাটা চক্কর দিল, আর ফ্লোরে পড়ে গেল ফারজানা। পড়ে যাওয়ার পরে নিজে নিজে উঠে ফারজানা তার রুমে গেল। এরই মধ্যে আমার আয়াত ঘুম থেকে উঠে পড়েছে। তখন আয়াত বলছে, আম্মু তোমাকে কেমন যেন দেখাচ্ছে, তুমি কি ঠিক আছো? তখন বলল, হ্যাঁ আম্মু, আমি ঠিক আছি। ফারজানা তখন আয়াতকে বলল, তুমি ফ্রেশ হয়ে নাও, তোমার জন্য খাবার দিচ্ছি, তোমাকে স্কুলে যেতে হবে। এরই মধ্যে আয়াত সব কিছু রেডি হয়ে খাওয়ার টেবিলে আসলো। ফারজানা আয়াতকে খেতে দিল। আয়াত তখন বলল, আম্মু তুমি খাচ্ছ না কেন? ফারজানা তখন বলল, না আম্মু, আমি পরে খেয়ে নেব, তুমি আগে খাও। আর তখন বলল, না আম্মু, তুমি আমার সাথে এই মুহূর্তে খেতে হবে, তুমি যদি না খাও তাহলে আমিও খাবো না এবং কিছুক্ষণ যাব না। ফারজানা বলল, এত পাগলামি করো না আম্মু, লক্ষ্মী মেয়েটা, তুমি খেয়ে নাও, আমি খেয়ে নেব তো। আয়াত তখন বলল, না তোমাকে খেতে বলেছি, মানে তুমি খাবে। ফারজানা তখন বলল, আমি খাচ্ছি, তুমিও খাও, আমার লক্ষ্মী মেয়েটা ঠিক আমার মায়ের মতো হয়েছে। যখন এই কথা বলল তখন আয়াত সাথে সাথে পাপ্পি দিল ফারজানাকে। ঠিক খাওয়া শেষ হওয়ার মুহূর্তে দেখতে পেলাম আরিয়ান রুমে চলে আসছে। আমি কিছু বলার আগেই সে বলে উঠল, চলবে।